আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 47তম বিসিএস এর ম্যাথ রিলেটেড যে এমসিকিউ প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব এবং আমি দেখাবো যে কিভাবে ইজি ওয়েতে আপনারা এই প্রবলেমগুলো সলভ করতে পারেন। তাছাড়া আমি কিছু শর্টকাট যে ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো আপনাদের দেখাবো, যে ফর্মুলাগুলো ইউজ করে আপনাদের আপকামিং যে পরীক্ষা আছে, জব রিলেটেড যে পরীক্ষা আছে, যদি এই রিলেটেড কোশ্চেনগুলো থাকে আপনারা খুব সহজেই আপনারা এগুলো অ্যান্সার করতে পারবেন। তাহলে আমরা এখন শুরু করি। যে আমাদের স্ক্রিনে ফার্স্টে দেখানো হয়েছে একটা প্রবলেম আছে যে 0.6 পৌরপণিককে 0.9 পৌরপণিক দ্বারা ভাগ করলে নিচের কোনটি সঠিক। ঠিক আছে, তাহলে আমরা আগে দেখি 0.6 পৌরপণিক, দ্যাটস মিনস 6/9, এবং 0.9 পৌরপণিক, দ্যাটস মিনস 9/9, দ্যাটস মিনস 1। সো এখানে বলছে 0.6 পৌরপণিককে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো? 0.6ই পাবো। তাহলে এটা খুব ইজি একটা কোশ্চেন, আপনারা আশা করি বুঝতে পারছেন। আমরা যদি পরের প্রবলেমে যাই, যেখানে বলা হয়েছে যে কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আমরা পরীক্ষাতে এটা বর্গক্ষেত্রে দেওয়া হয়েছে, এটাকে আয়তক্ষেত্র বলতে পারে, ঠিক আছে, বা আপনার যে কোনো চতুর্ভুজের কথাও বলতে পারে। তাহলে এটাকে আমরা আসলে কিভাবে সলভ করতে পারি? সাধারণত বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র হয়, এবং বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি সেটা দেখি। যদি কোশ্চেনে বলা থাকে যে আপনার দৈর্ঘ্য X% বাড়লো, X% বাড়ছে, এবং প্রস্থ কত বাড়ছে আপনার, এবং যে আপনার প্রস্থ আছে সেই প্রস্থটা Y% বাড়ছে, যদি এরকম কোনো কোশ্চিনে বলা থাকে তাহলে আমরা শর্টকাট ফর্মুলা হলো শতকরা কত বৃদ্ধি পাবে, সেটা শর্টকাট হইলো শর্টকাট ট্রিপস হলো এক্স প্লাস ওয়াই প্লাস XY ডিভাইডেড বাই 100। এই পার্সেন্ট আমাদের শতকরা বৃদ্ধি পাবে, এটা হলো শর্টকাট টিপস। ঠিক আছে, যেহেতু বর্গক্ষেত্রের আপনার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটাই সমান, সেহেতু আমাদের এক্স এবং ওয়াই এর মান কি হবে? সমান হবে। সেক্ষেত্রে আমরা এটাকে সলভ করবো হচ্ছে এভাবে, যে শতকরা ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, সেটা হবে 10 + 10 + 10 × 10 ডিভাইডেড বাই 10%। সো আমরা লিখতে পারি 20 + 1, 21%। সো আমাদের অ্যান্সার হবে 21%। তো আমরা বুঝতে পারতেছি এই প্রবলেমটাকে আমরা এভাবে এখন থেকে সলভ করবো। এটা হলো আমাদের শর্টকাট ফর্মুলা, এক্স প্লাস ওয়াই দৈর্ঘ্য প্লাস প্রস্থ শতকরা বৃদ্ধি প্লাস XY ডিভাইডেড বাই 100%। আমরা এখন পরের প্রবলেমে আসি, যে 163 নম্বর প্রবলেম। এটা আমরা পরে সলভ করার চেষ্টা করব, যেহেতু এই ম্যাথটা অনেক বড়, আমরা কিন্তু এবং অনেক বেশি ক্যালকুলেশন থাকে, সেহেতু এটা আপনাদের জন্য পরীক্ষার ক্ষেত্রে ইজি হয়ে হবে এই ধরনের প্রবলেমগুলোকে সবার লাস্টের দিকে করা, কারণ আপনার টাইমটাকেও সেভ করতে হবে। এখন আমরা আসি 164 নম্বর যে প্রবলেম আছে সেই প্রবলেমটা দেখব। দেখেন আমাদের এখানে বলা আছে যে x = √5 + √3। কত ইজি, ঠিক আছে। 1/x সমান সমান কি হবে? সেম জিনিসই, আপনি শুধু মনে রাখবেন এখানে আপনার আসলে কি হয়। সে এটাকে যদি আমরা a বলি, এটাকে আমরা যদি b বলি, তাহলে এই ফর্মুলাটা হচ্ছে নিচে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে হবে এখানে কি প্লাস আছে না, উপরে হবে মাইনাস, তাহলে a - b ডিভাইড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সে যদি এখানে এরকম থাকতো, √5 - √3 থাকতো, তাহলে কি হইতো? তাহলে উপরে হইতো a+b ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। জিনিসটাকে বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তাহলে এই ধরনের যদি কোনো টার্ম থাকে তাহলে আমরা এটাকে এভাবে সলভ করতে পারি। তাহলে যদি আমরা এখন এটাকে লিখি, তাহলে আমরা আসলে কিভাবে লিখতে পারি দেখেন, যে উপরে কত হবে, তাহলে √5 - √3 ডিভাইডেড বাই 5 - 3। সো আমরা লিখতে পারি √5 - √3 ডিভাইডেড বাই 2। সো এখানে বলা যাচ্ছে যে 2/x সমান সমান √5 - √3। সো এক্স প্লাস 2/x এর সমান সমান কত হবে? তাহলে দেখেন আমাদের এখানে আসলে কি আছে, এক্স এর সাথে 3 এর আগে প্লাস আছে, 3 এর আগে মাইনাস আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এই 3 আমাদের কাটাকাটি হয়ে যাবে, তা আমরা পাবো অনলি 2√5। ওকে, তাহলে আমাদের সূত্র কি আছে? আমাদের সূত্র আছে a³ প্লাস b³। তাহলে আমরা জানি a³ প্লাস b³ ইকুয়াল টু a প্লাস b
হোল কিউব মাইনাস 3ab এ প্লাস, ওকে। তাহলে এ প্লাস এক্স প্লাস 1/x এর মান আমরা জানি হচ্ছে 2√5, এটাকে আমরা কিউব দিলাম মাইনাস, এখানে এক্স এক্স কাটা, তাহলে 6 পাচ্ছি, 6 আমরা পাচ্ছি 2√5। সো আমরা বলতে পারি এটাকে যে 2³ আর এখানে যদি আমরা √5 এর উপর কিউব দেই এর মানে হলো যে 3টা √5 √5 তাহলে 5 √5 মানে 5√5। সো আমরা বলতে পারি এটাকে 5√5 মাইনাস 12√5। সো 2 টু দি পাওয়ার কিউব বলতে আমরা বোঝাই 8, তাহলে 5 আসছে 40, তাহলে 40√5 মাইনাস 12√5, সো অ্যান্সার হবে 28√5। সো এটাকে আমরা এভাবে করতে পারি। তারপরে প্রবলেমটা আমরা দেখি, এখানে পরের প্রবলেম আসলে কি বলা হয়েছে, যে এটা তো অনেক সোজা, যে এই প্রবলেম যদি পরীক্ষাতে থাকে এই ধরনের প্রবলেম, তাহলে এটাকে আপনারা শর্টকাটে কিভাবে করবেন দেখেন। আমরা জানি যদি মডুলাস এক্স ইজ লেস দ্যান যদি এ হয়, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস এ এক্স এ, ওকে। তাহলে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এক্স মডুলাস √2, তাহলে সেহেতু আমরা এখানে লিখতে পারি -√2, সরি -2 এক্স মাইনাস 5, ওকে, ইকুয়াল টু 2। দেখেন এখানে আমাদের এক্সটাকে কি করতে হবে, এক্সটাকে ফ্রি করতে হবে, যেহেতু সমাধান সেট বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, উভয় পক্ষকে আমরা হচ্ছে +5 দ্বারা যোগ করতে পারি। যদি করি তাহলে এটা এটা বাদ হয়ে যাবে। সো আমরা পাচ্ছি হচ্ছে সামনে পাচ্ছি 3, পিছনে পাচ্ছি হচ্ছে 7। আর তাহলে আমাদের এক্স এর মানটা হবে 3-এর থেকে বড় এবং 7-এর থেকে ছোট। সো আমাদের অ্যান্সার হবে 4, 5, 6, ওকে। তাহলে অ্যান্সার হবে 4, 5, 6। এটা হলো আমাদের সলিউশন। আশা করি আপনারা এই প্রবলেমটাও বুঝতে পারছেন। তাহলে আমরা পরের প্রবলেমের দিকে যাই। আমাদের হচ্ছে পরের প্রবলেম হচ্ছে যে যদি আমাদের যদি আমাদের 5x³ মাইনাস 2 স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকুয়াল 0 হয় এবং এর একটি উৎপাদক x-3 হয়, তার মানে কি যে x সমান সমান 3 হইলে আমরা কি পাবো, আমরা হচ্ছে 0 পাবো। তাহলে আমরা x এর মান 3 বসাই, তাহলে 3 পাইলে কত পাবো, তাহলে 5 ইন্টু x এর মানটা কত হবে, 3 হবে, তাহলে 3-এর উপর কিউব ইন্টু 2 ইন্টু 3-এর উপর স্কোয়ার প্লাস 3 প্লাস কে ইকুয়াল টু 0, ওকে। তাহলে 5 3 দ্যাটস মিন 3টা 3 1 2 3 মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 3, ওকে, প্লাস 3 প্লাস কে ইকুয়াল 0। তাহলে দেখেন, তাহলে 3 5 15, 3 15 45, 3 45 গুণন 3, দ্যাটস মিনস 3 5 15, 3 4 12, 13, 135। তাহলে আমরা এখানে পাচ্ছি 135, এখানে পাচ্ছি 3 2 6, 3 6 18 মাইনাস 18 প্লাস 3 প্লাস কে ইকুয়াল টু 0, ওকে। তাহলে দেখেন এখানে আমরা যদি 30 যোগ করি তাহলে এখানে পাচ্ছি 138 মাইনাস 18 প্লাস কে ইকুয়াল 0। তো যদি বাদ দেই তাহলে আমরা কত পাবো, তাহলে কে এর মানটা হবে 120, কে এর মানটা হবে -120। কেন 120 হবে, দেখেন আমরা এখানে পজিটিভ মান পাচ্ছি, ওই পারে গেলে কি হবে, মাইনাস হবে। সো আমাদের অ্যান্সার হবে -120। আশা করি আপনারা এই প্রবলেমটাও বুঝতে পারছেন যে আমরা কিভাবে সলভ করতেছি। তারপরে আমরা যদি আসি যে এই একটা সিরিজ দেওয়া আছে এবং সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যা বসবে সেটা আমাদের বের করতে বলছে। তো দেখেন আমরা আগে সিরিজটা ভালোভাবে বুঝি, যে ফার্স্টে 1 3 আছে, ঠিক আছে, তারপর কি কত হলে 9 হবে, তাহলে আমরা যদি 3-এর উপর স্কোয়ার দেই তাহলে কত হবে, তাহলে 9 পাচ্ছি, তাহলে মাঝখানে একটা গ্যাপ আছে। তারপর দেখেন 3-এর উপরে 4 যদি দেই তাহলে আমরা পাবো 81, 3-এর উপর যদি 5 দেই তাহলে আমরা পাবো হচ্ছে 243, ঠিক আছে। তাহলে মাঝখানে গ্যাপ আছে, এখানে কি বসবে, তাহলে 3-এর উপর 3 বসবে, কারণ দেখেন আমরা 1 পাইছি, দ্যাটস মিনস 3-এর উপরে 0, 3-এর উপরে 1, তারপর 2, তারপর 3-এর উপর 3, তারপর 3-এর উপর 4, তারপর 3-এর উপর 5। তাহলে 3-এর উপর 3 মানে কত, 3-এর উপর 3 মানে হলো 27, তাহলে অ্যান্সারটা হবে 27। এবার আমরা আসি
যে পরের প্রবলেম 168 নাম্বার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা এবার দেখতেছি। দেখেন, আমাদের এক্স এর মানটা বলতেছে যে এক্স এর মানটা নির্ণয় করতে বলছে। তার মানে হলো আমাদের এক্স এর মানটা এমন হবে যার উপরে আমরা পাওয়ার যদি করি তাহলে সেই পাওয়ারের মানটা কত হবে, সেই পাওয়ারের মানটা হচ্ছে 324 হবে। তাহলে ফার্স্টের দিকে আমরা দেখি এটা, যে 3√2 এর উপরে আমরা যদি পাওয়ার 4 দিই তাহলে 3 পাওয়ার 4 ইন্টু আমরা যদি এটা বসাই যে √2 এর পাওয়ার 4, তার মানে কি 4টা √2, √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2, ঠিক আছে। তাহলে √2 ইন্টু √2 মানে 2, √2 ইন্টু √2 মানে 2, দ্যাটস মিনস আমরা পাচ্ছি এখানে 4। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা 4। আর 3 পাওয়ার 4, এটা আমাদের প্রায় মুখস্থ করতে হবে, মুখস্থ থাকা দরকার, এটা প্রায় ব্যবহৃত হচ্ছে। আমরা দেখতেছি এখানে 3 পাওয়ার 4 মানে হলো 81। তাহলে 81 যদি আমরা বসাই তাহলে পাচ্ছি কত, পাচ্ছি হচ্ছে 4, 3 আর 4 = 32, 324। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের অ্যান্সারটা হবে এটা, পরেরগুলো আমাদের দেখার দরকার নাই। তারপরে আমরা পরেরটাতে আসি। আমাদের একটা গুণোত্তর ধারা প্রথম ও দ্বিতীয় পদ দেওয়া আছে, দশম পদ বের করতে হবে। আমরা যদি গুণোত্তর ধারার সমষ্টি থাকে, সমষ্টি রিলেটেড যদি প্রবলেম পরীক্ষা আসতেই পারে যে এটা গুণোত্তর ধারা দেওয়া আছে যে প্রথম 10টা পদের সমষ্টি বের করো, তাহলে আমরা আগে এই গুণোত্তর ধারার যে সিরিজটা সেই সিরিজটা মনে রাখার চেষ্টা করি। যে এ প্লাস এ আর প্লাস এ আর, এখানে আমাদের হচ্ছে এখানে আমাদের হচ্ছে সরি এখানে এ প্লাস এ আর, তারপর হচ্ছে কি আমরা এখানে প্রথমে আর এর মান 0 ছিল, 1 ছিল, 1 হইলো। এখন আমাদের কি হবে, এখন আমাদের এখানে 2 হবে। তারপর এখানে কি হবে, ar3 প্লাস ডট 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 প্লাস এখানে কি হবে ar(n-1) যদি হয় তাহলে আমরা লিখতে পারি a ইন্টু 1 - r পাওয়ারের n ডিভাইডেড বাই 1 - r। এই ফর্মুলাটা আপনারা মুখস্থ করবেন। এবং এখান থেকে আমরা দেখতেছি যে প্রথম পদ এ এর মান দেওয়া আছে 27 এবং দ্বিতীয় পদ এ আর এর মান দেওয়া আছে 9। তাহলে আর এর মানটা হবে কত, 9 ডিভাইডেড বাই 27। সো আমরা যদি লিখি তাহলে 1/3। তারপরে আমাদের বলছে দশমতম পদ, ঠিক আছে, দশমতম পদ। তাহলে আমাদের তাহলে এর মানটা কত, ধরি দশমতম পদ হচ্ছে n-1, তাহলে কি এন এর মানটা কত হবে, এন এর মান 10 হবে, ঠিক আছে না। তাহলে আমরা লিখতে পারি যে 27 ইন্টু 1/3, তাহলে 10-1, ওকে। তাহলে 27 ইন্টু 1/3, এখানে কত পাচ্ছেন, এখানে পাচ্ছেন হচ্ছে আপনি হচ্ছে 9 পাচ্ছেন, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখি যে 27 1/3 দিলাম, 3, 3 × 2 = 3 × 9, 3 × 27, তা 3টা বাদ দিছি। 3টা বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 1/3 টু দি পাওয়ার 6, 6 7 8 9, ঠিক আছে। তাহলে দেখেন 3 দিয়ে 3, 3 × 27, 3 × 9, এই 3তে কাটা গেল, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1/3 পাওয়ার হচ্ছে 6। তাহলে 1/3 আমরা তো জানি যে 1/3 3:2, আমরা তো এটা ইজিলি লিখতে পারি। তাহলে 1/3 দ্যাটস মিনস হচ্ছে আমাদের 81, আর 3-এর উপর স্কোয়ার মানে কি 3 × 3 = 9। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে 9 72 729, সো আমাদের অ্যান্সারটা হবে 1/729। তাহলে এর অ্যান্সারটা হবে হচ্ছে গ। তাহলে আমরা পরবর্তী প্রবলেমের দিকে যাই। এর পরবর্তী প্রবলেমটা হচ্ছে যে আপনার জ্যামিতি রিলেটেড যে প্রবলেম থাকে সেই প্রবলেমটা দেওয়া আছে। ফার্স্টের দিকে আমরা আগে দেখি এটা কি করতে পারি, যে আমাদের বৃত্তের ক্ষেত্রফল বলছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা আমরা জানি যে পাই আর স্কোয়ার, ওকে। তাহলে এই একটা বৃত্ত, এই বৃত্তর মধ্যে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র, এটা হলো তাদের বর্গক্ষেত্র, এবং এই বর্গক্ষেত্রের কর্ণটাই হবে কিন্তু বৃত্তের ব্যাস, এটা মনে রাখতে হবে। তো প্রত্যেকটা বাহুর পরিমাণ দেওয়া আছে 2 2 2 2, ঠিক আছে। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 2 হলে কর্ণের পরিমাণ কত হবে, কর্ণের পরিমাণ হবে √2a, ঠিক আছে। তো কর্ণের দৈর্ঘ্য হবে √2a। তাহলে আমরা বলতে পারি কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো √2a। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে 2 √2, ঠিক আছে।
তাহলে আমাদের যে বর্গক্ষেত্রের কর্ণ থাকলো সেই কর্ণের দৈর্ঘ্য হলো √2a। তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণটাই হবে তো বৃত্তের হচ্ছে আমাদের হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস মানে কি, এখানে বলতে পারি আমরা হচ্ছে টু আই স্যার মানে হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। ঠিক আছে না? তাহলে আমাদের আর এর মানটা কত হবে? তাহলে আর এর মানটা হবে হচ্ছে √2। তাহলে আমরা যদি এখন এই সূত্রের মধ্যে যদি বসাই, তাহলে পাই ইন্টু √2 এর উপরে স্কোয়ার যদি বসাই, তাহলে কত পাচ্ছি? তাহলে 2 পাই পাচ্ছি। তাহলে 2 পাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে 2 পাই। তারপরে আমরা পরের প্রবলেমে দেখে যাই যে চারজন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে। তাহলে আমরা হচ্ছে এই প্রবলেমগুলা শর্টকাট যে ফর্মুলা সেটা হলো যে এটা হলো জন মানে সংখ্যা। ঠিক আছে, সংখ্যা মানে মানুষের সংখ্যা এটা বলা হয়েছে। এটা হলো টাইম বা সময়, এটা হলো দিন, আর এটা হলো 4টি মাদুর মানে হচ্ছে কাজের পরিমাণ। তাহলে এটাকে আপনারা হচ্ছে খুব সোজাভাবে আমরা লিখতে পারি যে কাজের পরিমাণ ডিভাইডেড বাই, এটাকে লিখতে পারি হচ্ছে লোক সংখ্যা গুণন এখানে কি দিন, সমান সমান কি হবে? এই পরে যেটা আছে একই হার বলছে, হার চলে সেম মানে সমান। তাহলে আমরা এটাকে একইভাবে সাজাই যে এইখানে আমাদের হচ্ছে কয়টি মাদুর তৈরি করতে পারবে। তাহলে আমাদের এখানে বলছে যে 8জন তাঁতি 8 দিনে কয়টি মাদুর তৈরি করতে পারবে। তাহলে এখানে কাজের পরিমাণ এটা হলো কত? দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে ঠিক আছে। তা দ্বিতীয় ক্ষেত্রে কত হবে? এটা হলো আমাদের লোক সংখ্যা গুণন দিন। তাহলে আমরা যদি এটাকে বলি কাজের পরিমাণ, এটাকে বলি ডাব্লু বলি। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে কি আছে যে আমাদের চাঁদের পরিমাণ হলো 4, তাহলে 4 লিখতে পারি। লোক সংখ্যা কত আছে? লোক সংখ্যা হলো হচ্ছে 4 এবং দিনের সংখ্যা হলো 4। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কাজের পরিমাণ যদি ডাব্লু হয়, লোক সংখ্যা দেওয়া আছে 8 এবং দিনের পরিমাণ দেওয়া আছে 8। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব? তাহলে এখানে 4 4 কাটা যাবে, তাহলে ডাব্লু সমান সমান হবে যে আমাদের 8 × 8 ডিভাইডেড বাই 8 × 8 ÷ 4। তাহলে আমরা যদি একে বলি যে 2, তাহলে 8 × 2 = 16, তাহলে 16টি। তাহলে হচ্ছে একই হারে 4জন তাঁতি 4 দিনে কয়টি মাদুর তৈরি করতে পারবে? সেটা হবে 16টি মাদুর। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই ধরনের যদি ম্যাথ থাকে তাহলে এটা হলো প্রথম ক্ষেত্রের কাজের পরিমাণ ডিভাইড বাই লোক সংখ্যা গুণন দিন সমান সমান কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে কাজের পরিমাণ ডিভাইডেড বাই লোক সংখ্যা গুণন দিন। এইভাবে কিন্তু আমরা এই ম্যাথটাকে খুব ইজি ওয়েতে আমরা সলভ করতে পারি। ঐকিক নিয়মের সবগুলা ম্যাথই আপনার হচ্ছে এই ধরনের ফর্মুলা ইউজ করে সলভ করতে পারবেন। আপনারা বাসায় একটু ট্রাই করবেন, আর না হলে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন, আমরা সলভ করার চেষ্টা করব। পরবর্তী কোশ্চেনটা আমরা আসি যে এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটাকে আমরা জাস্ট যে পয়েন্ট টেস্ট যেটা বলি সেই টেস্টগুলো বলবো। যে সরলরেখার সমীকরণ যদি বলে যে এই পয়েন্টে যদি সরলরেখার সমীকরণ বলে মানে এই দুটো পয়েন্টটা কি সরলরেখার মধ্য দিয়ে যাবে, তার মানে হলো আমরা যদি এক্স এর মান 0 বসাই তাহলে ওয়াই এর মান কত পাবো? তাহলে ওয়াই এর মান 0 পাবো। আমরা যদি এক্স এর মান 3 বসাই তাহলে ওয়াই এর মান কত পাবো? ওয়াই এর মানও আমরা 3 পাবো। যদি এরকম মান পাই তাহলে আমরা বুঝবো ওটাই হবে আমাদের সরলরেখার সমীকরণ। সে আমরা যদি পিছন থেকে আসি, যে এখানে যদি আমরা আসি দেখেন, এখানে যদি আমরা এক্স এর মান 0 বসাই, ঠিক আছে, তাহলে ওয়াই এর মান 3 পাচ্ছি, তাহলে হচ্ছে? তাহলে এটা আমাদের হচ্ছে না। আমরা যদি এখানে এক্স এর মান যদি 0 বসাই, ওয়াই এর মান 3 পাচ্ছি, তাহলে এটা হবে? এটাও হবে না। এখানে যদি আমরা বসাই যে এক্স এর মান যদি 0 বসাই তাহলে ওয়াই এর মান 0 পাচ্ছি, ঠিক আছে, এটা একটা ক্ষেত্রে মিলছে। দ্বিতীয় ক্ষেত্রে বসাই যে এক্স এর মান যদি 3 বসাই তাহলে ওয়াই এর মান কত পাচ্ছি? ওয়াই এর মান পাচ্ছি হচ্ছে 9 পাচ্ছি, তাহলে কি মিলছে? মিলতেছে না। আমরা যদি এটাকে ইউজ করি দেখেন, এক্স এর মান যদি 0 বসাই তাহলে ওয়াই এর মান কত পাচ্ছেন? ওয়াই এর মান 0 পাচ্ছি। আমরা যদি এক্স এর মান যদি এখন এখানে 3 বসাই তাহলে ওয়াই এর মান কত পাবো? ওয়াই এর মানও কিন্তু 3ই পাবো। তাহলে আমরা বলতে পারি যে এই শুধুমাত্র এই ইকুয়েশনটা আমাদের কি করতেছে যে সব ক্ষেত্রে দুটো যে পয়েন্ট আছে সেই পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা এক্স এর মান বসালে ওয়াই এর মান পাবো। এই এই ফর্মুলাটা আমাদের কি করতেছে? মেনে চলতেছে। সেহেতু আমরা বলতে পারবো যে 172-এর অ্যান্সার হবে ক। তারপরে যদি আমরা আসি পরের প্রবলেমের দিকে আসি, যে এখানে বলা হয়েছে যদি আমাদের এন সি, এটা হচ্ছে আমাদের যে বিন্যাস সমাবেশের যে প্রবলেম আছে, এটা সমাবেশ বলে, কম্বিনেশন ইংলিশে বলে আমরা আসলে।
তাহলে এটাকে আমরা আসলে কিভাবে সলভ করতে পারি দেখি। যে আমরা এখন যদি ফর্মুলা থাকে, আমাদের এখানে কিছু ফর্মুলা মনে রাখা দরকার, তাহলে আমরা এটাকে ইজিলি সলভ করতে পারবো। দেখেন, এন সি যদি আমাদের এক্স হয়, সমান সমান যদি এন সি ওয়াই হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এটা হলো আমাদের একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে এন সি আর যদি হয়, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি এন সি এন মাইনাস আর। তাহলে এটা হলো আমার দুটো সূত্র। এই দুটো সূত্র যদি আপনি ইউজ করতে পারেন বা মনে রাখতে পারেন, তাহলে এই ধরনের প্রবলেম আপনি খুব সহজে সলভ করতে পারবেন। তাহলে ফার্স্টের দিকে দেখেন, এখানে বলা হয়েছে কি যে এন সি 12 ইকুয়াল টু এন সি 8, এই মানটা দেওয়া আছে। তার মানে কি উপরে উপরে এন, তাহলে আমরা বলতে পারি না যে এন ইকুয়াল 12 প্লাস 8, তার মানে হলো 20। ঠিক আছে, তাহলে এখন আপনাকে বলতেছে যে 22 সি 20 এর মানটা বের করতে বলছে। আমরা যদি এটাকে যদি এভাবে লিখি, তাহলে আমরা খুব ইজিলিতে ক্যালকুলেশন করতে পারবো। যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, সেহেতু আমরা এটাকে লিখতে পারবো কত, যে আমরা আসলে দেখব যে আমাদের যে আর এর মানটা থাকবে, এই আর এর মানটা যদি 1 2 3 এর মধ্যে রাখতে পারি, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। দেখেন, আমরা যদি এটাকে যদি এই ফর্মুলাতে বসাই, যে 22 সি 22 - 20 যদি বসায়, তাহলে কত পাচ্ছি, তাহলে 22 সি 2, তাহলে আমরা এটা পাচ্ছি না, তাহলে 2 এর মধ্যে পাচ্ছি। তাহলে কিন্তু আমরা এটাকে খুব ইজিলি সলভ করতে পারি। কিভাবে সলভ করব, যে 22 থেকে দুটা সংখ্যা নিতে হবে, মানে 22 21 20 20, তারপর হচ্ছে আপনার 19 18 17 এরকম। ঠিক আছে, যেহেতু 2 দেওয়া আছে, তার মানে কি আমাদের দুটো সংখ্যা নিতে হবে। তাহলে হচ্ছে 22 একটা সংখ্যা, তার তার আগে কি সংখ্যা ছিল, তার আগের সংখ্যা ছিল 21। ঠিক আছে, আর নিচের ক্ষেত্রে কি হবে, নিচের ক্ষেত্রে যেহেতু 2 দেওয়া আছে, তার মানে কি, তাহলে 2 × 1। ওকে, সে আমরা যদি বলি এখানে যে আপনার হচ্ছে এখানে 22 ছিল, 22 সি, আপনার যদি এখানে 4 থাকে, তাহলে এখানে আসলে কি হবে। ঠিক আছে, তার মানে কি, তাহলে 22 হবে, তারপরে 21 হবে, তারপরে কি চারটা সংখ্যা নিতে হবে, তারপর 20 হবে, তারপর 19 হবে। নিচে কত হবে, নিচে হবে হচ্ছে 4, তারপর 3, তারপর 2, তারপর 1। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এইভাবে কনভার্ট করতে পারি। তাহলে আমরা যদি এটাকে কনভার্ট করি, তাহলে 2 দ্বারা 22 ভাগ করলে পাবো 11, তাহলে 11 গুণন 22, এটাকে যদি আমরা গুণ করি, তাহলে 11 22, 1 2 1 2, তাহলে পাচ্ছে হচ্ছে 1 3 2, 231। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 231। তাহলে কম্বিনেশন রিলেটেড যে প্রবলেম থাকে বা সমাবেশ রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেই প্রবলেমে সলভ করার জন্য আমরা এই দুটো ইকুয়েশন অবশ্যই অবশ্যই মনে রাখবো। এবং এটাকে কিভাবে যে আমরা ক্যালকুলেশন করতেছি সেটা আপনাকে দেখালাম। এই জিনিসটা যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে আপনারা খুব ইজি ওয়েতে এই প্রবলেমগুলোকে সলভ করতে পারবেন। এবং আপনার হচ্ছে 100% নির্ভুল হবে, ম্যাথ নিয়ে টেনশনের কিছু নাই। তারপরে যদি আমরা পরের প্রবলেমে আসি, যে এ আপনার হচ্ছে ইন্টারসেকশন বি এর মানটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে এর মানটা আসলে কত, এর মানটা যদি আমাদের কত হবে, তাহলে এর মানটা হবে যে 2-এর থেকে বড় কিন্তু 6 বা তার চেয়ে ছোট হইতে হবে। তাহলে 2-এর থেকে বড় কি, 3 4 5 6। ঠিক আছে না, কারণ কি 6 বা তার চেয়ে ছোট, 6 পর্যন্ত নিতে হবে আমাদের, নিলাম। তাহলে বি এর মানটা কি, জোড় সংখ্যা, কিন্তু সেটা কি 8 পর্যন্ত হইতে পারে, 0 থেকে 8 পর্যন্ত যে কোনো জোড় সংখ্যা আমরা নিব। তাহলে কি 2 4 6 8। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, দুটার মধ্যে কমন, এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে দুটার মধ্যে কমন। তাহলে আমরা দেখতেছি এর মধ্যে কমন কি, 4 কমন, 6 কমন। তাহলে আমাদের অ্যান্সার হবে এ ইন্টারসেকশন বি, এর অ্যান্সার হলো 4 6। এটা হলো অ্যান্সার। আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন। তারপর যদি আমরা পরেরটাতে আসি, ও, এটা হলো আপনাদের আরেক ধরনের কোশ্চিন। এই কোশ্চিনটাও আমরা সাধারণত আসে, এবং এই কোশ্চিনটা হচ্ছে আমাদের সম্ভাবনা বা প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা সলভ করি। এই প্রবলেমটা আপনারা খুব ইজি ওয়েতে সলভ করতে পারবেন যদি সমাবেশের ফর্মুলা আপনারা ইউজ করেন। ঠিক আছে, দেখেন আমার কাছে আসলে কয়টা বল আছে, আমাদের কাছে বল আছে হচ্ছে, ঠিক আছে, আমাদের কাছে বল আছে কয়টা, চিন্তা করেন যে দুটা, তিনটা, আর হচ্ছে দুটা, তো টোটাল বল আছে হচ্ছে, মোট বল আছে কয়টা, মোট বল আছে আমাদের হচ্ছে 3 2 5, 5 2 7, তো 7টা। তাহলে মোট বল আছে 7টা। তো 7টার মধ্যে থেকে আপনি দুটা তুলবেন।
তাহলে এটাকে আমরা যদি লিখতে পারি কিভাবে, 7টার মধ্যে থেকে দৈর্ঘ্যভাবে দুটা বল তোলা হলো, সেটাকে যদি আমরা লিখি তাহলে 7 কম্বিনেশন হচ্ছে আপনার হচ্ছে সি, তারপর হচ্ছে কি 2। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে তুলতে পারি। এবং বলতেছে কি যে যদি তাহলে বল দুটি নীল না হওয়ার সম্ভাবনা, তাহলে নীল হবে না, তাহলে নীল বলটাকে বাদ দেন। তাহলে নীল বল ছাড়া কয়টা বল আছে? নীল বল ছাড়া আমাদের 5টা বল আছে। তাহলে 5টা বল থেকে আমরা দুটো তুললে কি পাবো? একটা লাল পেতে পারি, বা দুটো লাল পাইতে পারি, বা দুটো সবুজ পাইতে পারি, ঠিক আছে না? তাহলে আমাদের বাকি যে 5টা বল থাকবে সেই বল থেকে কটা তুলতে হবে? দুটা তুলবো। তুললে আমরা কি পাবো? এই যে রেশিওটা পাবো, সেই রেশিওটাই হলো আমাদের হচ্ছে দুটা বল নীল না হওয়ার সম্ভাবনা। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি? যে আমরা একটু আগে দেখাইছিলাম যে 5C2 এর সলিউশন কি, যে 5, তারপর কি হবে, দুটা ঘর নিব, তাহলে 5, তারপর 4, ঠিক আছে না? তাহলে 2, তারপর কি নিব, 1। তাহলে 5, 4, জিনিসটাকে বুঝছেন? তাহলে এখানে 2 আছে মানে কি, তাহলে 5-এর সাথে 500 আর একটা সংখ্যা হবে, তাহলে দুটা হলো। তাহলে এই 2 দিয়ে 2 কাটলে কত পাচ্ছি? তাহলে 2 পাচ্ছি। তাহলে 5 দুগুণ 10, তাহলে আমরা উপরে 10 পাচ্ছি, তাহলে আমরা লিখে রাখি 10। আর 7C2, তাহলে কি লিখবো? তাহলে 7, 7 থেকে কি দুটা আছে, কি 7-এর 7, তারপরে তার আগের সংখ্যা গুণন 6, নিচে কত হবে? 2 গুণন 1। তাহলে আমরা যদি কাটি তাহলে এখানে কত পাচ্ছি? তাহলে হচ্ছে আমরা হচ্ছে 3 দুগুণ 6, আর এখানে যদি আমরা কাটি 3 7 21, তাহলে আমাদের অ্যান্সার হবে 10/21। বুঝতে পারছেন? তাহলে আমরা এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমাদের রেশিও নিতে হবে। এখানে বলছে নীল বল না হওয়ার সম্ভাবনা, তাহলে আমরা হচ্ছে বাকি যে বল থাকতেছে সেই দুটো বল নিব। যদি বলতো নীল বল হওয়ার সম্ভাবনা, তাহলে কত হইতো? তাহলে 2C2, তাহলে আমাদের লব হইতো 2C2 ডিভাইডেড বাই 7C2। বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমরা হচ্ছে এই প্রবলেমগুলোকে সলভ করতে পারি। যদি যদি আপনাদের বলতো যে বল দুটি নীল হওয়ার সম্ভাবনা, নীল হওয়ার সম্ভাবনা, সম্ভাবনা, তো সেক্ষেত্রে কি হইতো? দেখেন আমাদের নীল বল আছে দুটা, তাহলে দুটা থেকে তুলতে হবে কত? তুলতে হবে দুটা, তাহলে এটা আমাদের লব হবে। হর কত হবে? হর আছে আমাদের হচ্ছে টোটাল 7টা বল, 7টা বলের থেকে কি করতে হবে? 7টা বলের থেকে আমাদের হচ্ছে দুটা তুলতে হবে, তাহলে উপরে হচ্ছে 1, নিচে পাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে 21, তাহলে 1/21, এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন এই প্রবলেমগুলো। তারপরে আমরা আসি যে পরের প্রবলেম এখানে কি দেওয়া আছে। ও, আমাদের ম্যাথের একটা প্রবলেম বাকি আছে, সেটা দেখবো। আর সাথে এখানে আমাদের যে এই যে প্রদত্ত চিত্রে যে ত্রিভুজের সংখ্যা, এটা নিয়ে আমরা পরীক্ষাতে সবগুলাই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুল করি, ঠিক আছে? তো এই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করতে পারি? দেখেন এটাকে আমরা হচ্ছে খুব সোজাভাবে মনে রাখতে পারি, এবং আপনার হচ্ছে খুব একটা সময়ও লাগবে না। প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা বের করতে বলছে আমাদের। যদি এটা একটা ত্রিভুজ হয়, এটা কি, যে আমাদের ত্রিভুজের কেন্দ্র, ত্রিভুজের একটা কোণ থেকে যদি আমরা অপর বাহুর উপর যদি কোনো লম্ব টানি, সেই লম্বটা কি করবে? ত্রিভুজকে দুটা ভাগে বিভক্ত করবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে এ আঁকাই, এখানে যদি আমরা হচ্ছে ডি দেই, তাহলে কি এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা হচ্ছে এই প্রবলেমগুলোকে যদি সলভ করতে চাই, তার মানে কি, যে এই লম্বটাকে ত্রিভুজটাকে কয় ভাগে বিভক্ত করে? তাহলে 2 ভাগে বিভক্ত করে। তাহলে আমাদের শর্টকাট টিপসটা হবে 2 এর উপরে লম্বের সংখ্যা, লম্বের সংখ্যা +1। ওকে, তো দেখেন এখানে কয়টা লম্ব আছে আমাদের? একটা লম্ব আছে, দুটা লম্ব আছে, তিনটা লম্ব আছে। তাহলে আমরা বলতে পারি না? তো 2 লম্বের সংখ্যা হচ্ছে আমাদের 3 +1, তাহলে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 4, তার মানে হলো 16। 2 2 2 2, তার মানে হচ্ছে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে অ্যান্সার 16। যদি আমাদের এরকম প্রবলেম থাকে যে এটা হলো আমাদের একটা হচ্ছে ত্রিভুজ, এটাকে আমরা যদি দুই ভাবে আঁকাই, এখানে আমাদের এর অ্যান্সার কত হবে? তাহলে এর অ্যান্সারটাও আপনারা খুব ইজিলি বলতে পারবেন যে আমাদের হচ্ছে 2 টু দি পাওয়ার লম্বের সঙ্গে এখানে কয়টা লম্ব আছে? দুটো লম্ব আছে, তাহলে আমরা এখানে বলি 2 + 1, তাহলে আমরা বলতে পারবো 2 টু দি পাওয়ার 3, দ্যাটস মিনস 8, তাহলে এখানে অ্যান্সার হবে ত্রিভুজের সংখ্যা 3। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আমাদের একটা ম্যাথ বাকি আছে এখানে, আমরা পরবর্তী ভিডিওতে ওই ম্যাথ করার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।